প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় একটি তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব এবং পৃথিবীর বিভব, এবং সেই সঙ্গে আলোচনা করার চেষ্টা করব আহিত বস্তুর বিভব। কোনো তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয় সেই ক্যালকুলেশন আমরা আগে করেছি। কত হয় রেজাল্ট মনে আছে? রেজাল্ট হয় E সমান 1/4πε0 p/r³ ইন্টু √3 cos² θ প্লাস 1। এই তো যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তড়িৎ দ্বিমেরুর জন্য। এখন একটি তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব কত হয় সেটা দেখার চেষ্টা করব। মনে করি তড়িৎ দ্বিমেরুর নেগেটিভ আধানটি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মূল বিন্দুতে অবস্থিত, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর নেগেটিভ আধানটি এই পজিশনে অবস্থিত -q, আর তড়িৎ দ্বিমেরুর পজিটিভ আধানটি মনে করি এই পজিশনে। এই পজিশনের নাম দিলাম মনে করি এ। তাহলে এ বিন্দুতে আধান +q, তাহলে যে ডাইপোল সেই ডাইপোলটি হচ্ছে ও এ, তাই তো? তাহলে ও এ ডাইপোলের যে ডাইপোল মোমেন্ট বের করতে গেলে আমাদের কি করতে হবে? নেগেটিভ আধান এবং পজিটিভ আধানের মধ্যবর্তী যে দূরত্ব সেটা মনে করি ডি। তাহলে ডাইপোল মোমেন্ট হবে পি = হচ্ছে আধান ইন্টু ডি। ডি অর্থাৎ ডাইপোল মোমেন্টের ডিরেকশন ও থেকে এ এর দিকে। এখন এই তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দু মনে করি এই পি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল নির্ণয় করতে চাইছি। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে মনে করি আর। তাহলে ওপি যুক্ত করে দিলে পি বিন্দুর অবস্থান ভেক্টর পাবো, সেটি আর। তাহলে ওপি যে ভেক্টরটি পেলাম সেই ওপি ভেক্টরটি আসলে পি বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা মনে করি আর। এখন এপি যুক্ত করে দিলাম, তাহলে এপি যুক্ত করা হলো, তাহলে এই। তাহলে এপি কত হবে? লক্ষ্য করো, ও এ এটা হচ্ছে ডি, ওপি হচ্ছে আর। তাহলে এপি কত হবে? আমরা এখানে ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে পারি। ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে কি হবে দেখো, এইটা আর এইটার যোগফল যা হবে সেটা এটার সঙ্গে সমান হবে। তাহলে আমরা কি লিখব? এইটা হবে আর মাইনাস ডি। লক্ষ্য করো, এইটার এটা যোগ করো, তাহলে কত হচ্ছে? আর। তাহলে এটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এপি হচ্ছে আর মাইনাস টি। এখন এই তড়িৎ দ্বিমেরুর জন্য পি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল নির্ণয় করতে চাইলে আমাদের কি করতে হবে? আমরা -q আধানের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল কত হয় সেটা দেখব, এবং +q আধানের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল কত হয় সেটা দেখব, দিয়ে সাধারণ যোগ করলে আমরা পি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল পেয়ে যাব। তাহলে বলো -q আধানের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে? আমরা এসআই পদ্ধতি এবং শূন্য মাধ্যমে হিসাব করব। তাহলে -q আধানের জন্য পোটেনশিয়াল মনে করি ভি মাইনাস নাম দিলাম। তাহলে ভি মাইনাস সমান কত হবে? 1/4πε0। আধান কত স্যার? -q। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আর। এখানে আর ভেক্টর, আসলে এখানে হবে আর ভেক্টরের মান। তাহলে সিম্পলি আমরা আর লিখব। ক্লিয়ার? এইবার বলো +q আধানের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে? +q আধানের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল ভি প্লাস যদি নাম দিই তাহলে হবে 1/4πε0 আধান কিউ বাই দূরত্ব এ থেকে পি বিন্দু দূরত্ব। স্যার এখানে তো ভেক্টর কোয়ান্টিটি দেখানো হয়েছে আর মাইনাস ডি, এখানে ওই ভেক্টরের মান।
তাহলে আর মাইনাস ডি এই যে ভেক্টর, এই ভেক্টরের মান। ক্লিয়ার? তাহলে পি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে? তাহলে পি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল হবে এই দুটো যোগ, তাহলে কত হবে? ভি সমান হচ্ছে ভি মাইনাস প্লাস ভি প্লাস, তাই তো? তাহলে ভি মাইনাস কত বসাও এখানে, ভি প্লাস কত বসাও, বসিয়ে দেখো কিউ বাই 4πε0 কমন যাবে, দিয়ে থাকছে 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস 1 বাই আর মাইনাস ডি মডুলাস এই, তাই তো? তাহলে পি বিন্দুতে পোটেনশিয়াল হচ্ছে কিউ বাই 4πε0 মাইনাস 1 বাই আর প্লাস 1 বাই মডুলাস অফ আর মাইনাস ডি। এখন কি করতে হবে স্যার? এই যে মডুলাস অফ আর মাইনাস ডি, এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখো কিভাবে আমরা সিম্পলিফাই করি। তাহলে দেখো মডুলাস অফ আর মাইনাস ডি সমান আমরা লিখতে পারবো, লক্ষ্য করো এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিয়ে রুটের মধ্যে লিখলাম আর মাইনাস ডি তার স্কোয়ার লেখা যাবে। আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে এ ডট এ কত হয়? এ ডট এ হয় এ ভেক্টরের মান তার স্কোয়ার। তাহলে তো আমরা লিখতে পারি আর মাইনাস ডি ডট আর মাইনাস ডি, তাহলে লিখো আর মাইনাস ডি ডট আর মাইনাস ডি লেখা যাবে। দেখো ডট গুণন, তাহলে ডট গুণন আমরা কিভাবে করি? আর ডট আর, আর ডট আর কত হবে? আর স্কোয়ার, তাই তো? আর ডট ডি, তাই তো? মাইনাস আর ডট ডি, তারপর এটার সঙ্গে এটা মাইনাস ডি ডট আর প্লাস ডি ডট ডি মানে ডি স্কোয়ার। তাহলে কত হচ্ছে স্যার? তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস, দেখো আর ডট ডি আর ডি ডট আর দুটোই তো সেম, আমরা তো জানি এ ডট বি সমান বি ডট এ, ডট গুণনের যে প্রপার্টি জানা আছে। তাহলে এটা কত আমরা লিখব? 2 আর ডট ডি। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা কি কমন নিতে পারবো? দেখো এখান থেকে আমরা আর স্কোয়ার কমন নেব। আর স্কোয়ার যদি কমন নেওয়া হয় তাহলে কি হচ্ছে? এখানে 1 প্লাস ডি স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস 2 আর ডট ডি বাই আর স্কোয়ার, এই তো। ক্লিয়ার? এখানে লক্ষ্য করো আর স্কোয়ারকে যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে কত হবে? সেটা আর হলো, তারপরে রুটের মধ্যে কি থাকবে? রুটের মধ্যে এটা পড়ে থাকবে। এইবার এখানে কিছু অ্যাপ্রক্সিমেশন আমাদের করতে হবে। কীরকম? একের তুলনায় এইটা খুবই ক্ষুদ্র। স্যার কেন ক্ষুদ্র হবে? লক্ষ্য করো ডাইপোলের ক্ষেত্রে আমরা সবসময় বলি নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের মধ্যে যে সেপারেশন, সেই সেপারেশনটা খুব কম হয়। অর্থাৎ আর এর তুলনায় ডি অনেক অনেক গুণ কম। তাহলে আর মোর গ্রেটার দ্যান ডি। তাহলে আর যদি ডি এর থেকে অনেক অনেক গুণ বেশি হয়, একের তুলনায় অনেক গুণ কম, একের তুলনায় যদি অনেক গুণ কম হয় তাহলে এই টার্মকে আমরা নেগলেক্ট করতে পারবো। বিষয়টি কীরকম হলো? আমার কাছে 5,000 টাকা আছে। এখন 5,000 টাকার মধ্য থেকে যদি 1 টাকা হারিয়ে যায় আমার সেই অর্থে কষ্ট হবে না। কেন? আমার কাছে যেহেতু 5,000 টাকা আছে, 5,000 টাকার সাপেক্ষে 1 টাকা অর্থহীন। এখন অন্য একজন ব্যক্তির কাছে 1 টাকা আছে আর সেই 1 টাকায় হারিয়ে গেছে। তার মানে কি? সেই ব্যক্তির যে টোটাল অর্থ 1 টাকা সেটাই হারিয়ে গেছে, 100% হারিয়ে গেছে।
তাহলে ওই ব্যক্তির যথেষ্ট কষ্ট হবে, তাই তো? এখানে লক্ষ্য করো, 1-এর তুলনায় এটা ক্ষুদ্র, সেই জন্য আমরা এই রাশি থেকে এইটাকে নেগলেক্ট করতে পারি। যদি দেখা যেত যে 1-এর কাছাকাছি মান, তাহলে কিন্তু তাকে নেগলেক্ট করতে পারতাম না। নেগলেক্ট করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কোনো একটি রাশির সাপেক্ষে যদি অনেক অনেক গুণ কম হয় তবে আমরা অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করতে পারবো। যেমন এইখানে 1-এর তুলনায় এটা অনেক অনেক গুণ কম বলে এটাকে আমরা নেগলেক্ট করব। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, এখানে নিয়ার অ্যাবাউট চিহ্ন দিয়ে দাও, তাই তো? তাহলে কত হবে, 1 মাইনাস 2r ডট ডি বাই আর স্কোয়ার। এইবার আমাদের কি করতে হবে, 1 বাই মডুলাস অফ আর মাইনাস ডি আমরা বের করব। তাহলে 1 বাই মডুলাস অফ আর মাইনাস ডি, এইটা সমান সমান আমরা লিখব এইটা 1 বাই আর ইন্টু রুট 1 মাইনাস 2r ডট ডি বাই আর স্কোয়ার, এই তো। তাহলে 1 বাই আর রুট অর্থাৎ পাওয়ার কত, 1/2, তাহলে পাওয়ারকে যদি আমরা এইভাবে লিখি 1 মাইনাস 2r ডট ডি বাই আর স্কোয়ার পাওয়ার মাইনাস 1/2। এখন এইটাকে আমরা সিম্পলিফাই করব কিভাবে, বাইনোমিয়াল থিওরেম তোমাদের হয়েছে হয়তো, আর যদি না হয়ে থাকে তাহলে ক্লাস 12-এ পড়ানো হবে ম্যাথামেটিক্সে। ধরো 1-এর তুলনায় মনে করি x কম, যদি কম হয় তাহলে দ্বিপদ ও উপপাদ্যের ক্ষেত্রে আমরা কিছু হায়ার টার্মগুলিকে উপেক্ষা করতে পারি। দেখো, যদি এটার পাওয়ার আমরা n বের করতে চাই তাহলে কত হবে, সেটা হয় 1 প্লাস nটা এখানে গুণ হবে, তার মানে n ইন্টু এক্স প্লাস ডট ডট, তার মানে আরও টার্ম থাকবে, সেই টার্মগুলিকে আমরা নেগলেক্ট করব, হায়ার টার্মগুলিকে আমরা উপেক্ষা করব। কেন উপেক্ষা করতে পারছি লক্ষ্য করো, আসলে পরের টার্ম যেটি পাবো সেটি আসলে এক্স স্কোয়ার ফর্মে আসবে। তাহলে এক্স তো 1-এর থেকে ছোট ফ্র্যাকশন, তাহলে 1-এর থেকে ছোট মানে যদি তার স্কোয়ার করা হয় তাহলে কি আরও ছোট হবে, সেই জন্য পরের টার্মগুলিকে আমরা নেগলেক্ট করি। বিষয়টি কি হচ্ছে একটু লক্ষ্য করো, যেমন ধরো 1 প্লাস এক্স তার স্কোয়ার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে, 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। তাহলে 2 এখানে গুণের আকারে হয়ে গেছে পরের টার্মে, প্রথমে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার। স্যার এক্স স্কোয়ার যেহেতু এক্স ফ্র্যাকশন অর্থাৎ 1-এর চেয়ে ছোট, তাহলে এক্স স্কোয়ার আরও ছোট, তাহলে এই টার্মটাকে আমরা নেগলেক্ট করলাম। নেগলেক্ট করলে আমরা কি পাচ্ছি, 1 প্লাস 2x পাচ্ছি। এখানে আমরা সেটা অ্যাপ্লাই করব। দেখো 1 বাই আর, তাহলে কি হবে স্যার 1, এই পাওয়ারটা এখানে গুণের আকারে চলে আসবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1/2 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে আর ডট ডি বাই আর স্কোয়ার। এরপরেও টার্ম থাকবে, উচ্চতর ঘাত বিশিষ্ট রাশি থাকবে, সেইগুলিকে আমরা কি করব, উপেক্ষা করলাম, নেগলেক্ট করলাম। 1 বাই আর প্লাস আর ডট ডি বাই আর কিউব। ক্লিয়ার? তাহলে 1 বাই মডুলাস অফ আর মাইনাস ডি, এই যে এইটা পেলাম, এইটা, তাহলে এইটার মান এখানে বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে ভি সমান পাচ্ছি কিউ বাই 4πε0 মাইনাস 1 বাই আর প্লাস এইটা 1 বাই আর প্লাস আর ডট ডি বাই আর কিউব। ক্লিয়ার? এখন মাইনাস 1 বাই আর প্লাস 1 বাই আর 0 হয়ে গেল, তাহলে পাচ্ছি 1 বাই
4πε0 দেখো কিউ ইন্টু আর ডট ডি, আমরা এটাকে লিখতে পারি দেখো কিউ ইন্টু ডি ডট আর বাই আর কিউব। তাহলে কিউ ইন্টু ডি এটা আসলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি, তাহলে বসিয়ে দাও। তাহলে পাচ্ছি 1/4πε0 পি ডট আর বাই আর কিউব। তাহলে পি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল 1/4πε0 পি ডট আর বাই আর কিউব। এখন আর এবং ডি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে পি ডট আর কত হবে? পি আর কস থিটা। তাহলে পাচ্ছি আমরা 1/4πε0 পি আর কস থিটা বাই আর কিউব, তার মানে পি কস থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট, সেই পয়েন্ট পি কার জন্য? ইলেকট্রিক ডাইপোলের জন্য, সেটা পেলাম 1/4πε0 ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার। ক্লিয়ার? আর ইলেকট্রিক ফিল্ড কত পেয়েছিলাম? ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম 1/4πε0 পি বাই আর কিউব √3 cos স্কয়ার থিটা প্লাস 1। তাহলে ইলেকট্রিক ডাইপোলের জন্য যে কোনো বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল পেলাম ভি সমান 1/4πε0 পি cos থিটা বাই আর স্কোয়ার। এখন পি বিন্দুটি যদি এই ডাইপোলের অক্ষের উপর অবস্থিত হয় বা অক্ষস্থিত কোনো বিন্দুতে হয়, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে? অর্থাৎ বিশেষ ক্ষেত্র। তাহলে থিটার মান কত হবে? দেখো কোথায় অবস্থিত বলছি? পি বিন্দুটি এই ডাইপোলের অক্ষের উপর অবস্থিত, তাহলে থিটার মান কত হবে? থিটার মান 0। থিটার মান যদি 0 হয় তাহলে পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়াল হবে ভি সমান 1/4πε0। থিটার জায়গায় 0 বসিয়ে দাও, থিটার জায়গায় 0 বসালে cos থিটা 1, তাহলে পি বাই আর স্কোয়ার। এই তো, তাহলে এই যে রেজাল্ট পেলাম সেটা ইলেকট্রিক ডাইপোলের অক্ষস্থিত কোনো বিন্দুতে বিভব। 2 নম্বর কেস কি? যদি পি বিন্দুটি এই ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে হয়, লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দু হয়, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে? সেই ক্ষেত্রে থিটা কত? থিটা 90, আর আমরা জানি cos 90 কত? 0, তাহলে ভি সমান 0। তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল এইটা, আর পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে 0। এবার আমরা আলোচনা করব পৃথিবীর বিভব। পৃথিবী একটি বিশাল বড় পরিবাহী, সেই পরিবাহীতে কিছু পরিমাণ আধান দেওয়া বা সেই পরিবাহী থেকে কিছু পরিমাণ আধান নেওয়া, তাতে করে পৃথিবীর বিভবের কোনো পরিবর্তন হবে না। তার মানে পৃথিবীর বিভব কনস্ট্যান্ট বা অপরিবর্তিত। বিষয়টি সমুদ্র জলের লেভেলের সঙ্গে তুলনা করা যেতে পারে। ধরো সমুদ্র থেকে 1 বালতি জল তুলে নিয়ে চলে আসছো, তাহলে সমুদ্র তোমার দিক তাকিয়ে হাসবে। কি বলবে? বলবে যে আরও 10 বালতি জল নিয়ে যাও, তাতে করে কোনো জলের লেভেলের পরিবর্তন হবে না। বা 10 বালতি জল ঢেলে দাও, তাতেও লেভেলের পরিবর্তন হবে না। তাহলে বিষয়টি কি হচ্ছে যে পৃথিবীর বিভব অপরিবর্তিত, সেই জন্য আমরা পৃথিবীর বিভবকে ধরি শূন্য বিভব, 0 পোটেনশিয়াল। বিষয়টি কীরকম? ধরো তোমাদের বাড়িতে হয়তো ইলেকট্রিকের কোনো প্রবলেম হয়েছে, তো ইলেকট্রিকের প্রবলেম হলে টেকনিশিয়ান আসার পর প্রথমে জিজ্ঞাসা করে যে বাড়িতে যে ওয়্যারিং, সে ওয়্যারিংয়ের ক্ষেত্রে আর্থিং ঠিক আছে কিনা। আর্থিং অর্থাৎ আর্থ মানে পৃথিবী। আসলে কোনো তড়িতাহিত বস্তুকে পৃথিবীর সঙ্গে কানেক্ট করাই হচ্ছে আর্থিং। ঠিক আছে, এখন কোনো তড়িতাহিত বস্তু, ধরো
পজিটিভলি চার্জড বডি, পজিটিভ আধানে আহিত করা আছে। এই পজিটিভলি চার্জড বডিকে যদি পৃথিবীর সঙ্গে সংযোগ ঘটানো হয়, কীভাবে ঘটাবো স্যার? একটি পরিবাহী তার দ্বারা পৃথিবীর সঙ্গে কানেক্ট করে দাও। পৃথিবীর সঙ্গে কানেক্ট করার অর্থ আমরা যে চিহ্নের সাহায্যে প্রকাশ করি সেটা এরকম, এটার অর্থ হচ্ছে আর্থিং। তাহলে আর্থিং করা হলো পরিবাহী তার দ্বারা। তাহলে কি হবে? ইলেকট্রন পৃথিবী থেকে এই পজিটিভলি চার্জ বডির দিকে প্রবাহিত হবে। কতক্ষণ ধরে প্রবাহিত হবে? যতক্ষণ না এই বস্তুর বিভব শূন্য হচ্ছে ততক্ষণ ধরে ইলেকট্রনের প্রবাহ হবে। তার মানে পৃথিবীর বিভব শূন্য। তাহলে পৃথিবীর সংস্পর্শে আসা মানে কোনো বস্তু, তড়িতাহিত বস্তুর বিভব শূন্য হবে। তাহলে এটার বিভব কত হবে? শূন্য। এখন বিপরীত প্রক্রিয়া যদি হতো, স্যার এটাকে নেগেটিভলি চার্জড করা হলো। নেগেটিভলি চার্জ যদি হয় তাহলে কি হবে? ইলেকট্রন এই বস্তু থেকে পৃথিবীতে প্রবাহিত হবে। কতক্ষণ ধরে প্রবাহ চলবে? যতক্ষণ না এই বস্তুর বিভব শূন্য হচ্ছে। সেই জন্য আমরা যে কোনো বস্তুর বিভব বলতে চাইলে বা পরিমাপ করতে চাইলে আসলে পৃথিবীর সাপেক্ষে পরিমাপ করি। পৃথিবীর বিভবকে আমরা রেফারেন্স লেভেল ধরে অন্য কোনো বস্তুর বিভব আমরা হিসাব করি। এবার আমরা কোনো আহিত বস্তুর বিভব বলতে কি বুঝি জানার চেষ্টা করব। কোনো তড়িতাহিত বস্তুর বিভব আসলে ওই তড়িতাহিত বস্তুর ইলেকট্রিক্যাল কন্ডিশনকে বোঝায়। কি স্যার ইলেকট্রিক্যাল কন্ডিশন? ইলেকট্রিক্যাল কন্ডিশন হচ্ছে ওই তড়িতাহিত বস্তুটি অন্য বস্তুকে আধান দেবে না অন্য বস্তু থেকে আধান গ্রহণ করবে, সেটাকে বোঝায়। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে কোনো আহিত পরিবাহীর কাছাকাছি কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে আমরা বলবো ওই তড়িতাহিত বস্তুর বিভব। ধরো আর ব্যাসার্ধের একটি পরিবাহী গোলক, পরিবাহী গোলকটি ফাঁপা, তাহলে আর ব্যাসার্ধের একটি পরিবাহী গোলক। এই পরিবাহী গোলকের ব্যাসার্ধ কত? আর। এই পরিবাহী গোলকে কত আধান দেওয়া হয়েছে? কিউ আধান দেওয়া হয়েছে, প্লাস কিউ আধান। তাহলে প্লাস কিউ আধান দেওয়ার অর্থই হচ্ছে কি হবে? ডিস্ট্রিবিউটেড হবে। যেহেতু পরিবাহী, আমরা জানি পরিবাহীর পৃষ্ঠে আধান থাকবে, তাই তো? তাহলে বলো এই পরিবাহীর জন্য এই পরিবাহী পৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয়? আমরা জানি কোনো গোলীয় পরিবাহীর জন্য বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক পোটেনশিয়াল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই গোলীয় পরিবাহীর আধান তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি স্যার এই পরিবাহীর পৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, স্যার এখান থেকে দূরত্ব কত? আর। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই সমান এসআই পদ্ধতি এবং শূন্য মাধ্যমে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো আধান কত? কিউ। স্যার কেন্দ্র থেকে দূরত্ব আর, তাহলে আর স্কোয়ার। এই তো আমরা কি বললাম যে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরে নিতে পারি বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল নির্ণয়ের ক্ষেত্রে আধান কেন্দ্রে সঞ্চিত আছে। তাহলে কিউ আর স্কোয়ার। স্যার ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে এই পরিবাহীর পৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দুতে? ভি সমান হবে 1/4πε0। আধান কত স্যার? কিউ। স্যার কেন্দ্র থেকে দূরত্ব কত? নিয়ার অ্যাবাউট আমরা ভাবতে পারি আর, তাহলে কিউ বাই আর। ক্লিয়ার? এখন আর একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ। বিষয়টি কি? যে স্যার এই পরিবাহীর অভ্যন্তরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হয়? আমরা গসের থিওরেম অ্যাপ্লাই করে সেটা ক্যালকুলেট করেছিলাম। কত? সেটা হয় 0। তার মানে আহিত পরিবাহীর অভ্যন্তরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0। ইলেকট্রিক ফিল্ড 0। ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক গতদিন
প্রমাণ করেছি। সম্পর্কটি কি? সম্পর্ক হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স। তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে ডিভি ডিএক্স জিরো, তাহলে পরের লাইনে লিখতে পারি ডিভি ডিএক্স জিরো। ডিভি ডিএক্স জিরো মানে ডিভি জিরো। ডিভি জিরোর অর্থ হচ্ছে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, ভি সমান সমান হবে কনস্ট্যান্ট। তার মানে কি হলো যে এই গোলীয় পরিবাহীর অভ্যন্তরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড শূন্য, কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল শূন্য নয়। কেন? যে কনস্ট্যান্ট দেখছি যে স্থির মানের, এটা আরও প্রমাণ করা যায় যে স্থির মানের বিভব সেটি আসলে 1/4πε0 ইন্টু কিউ বাই আর এর সমান হয়। এইটা আসলে এটা সমান হয়। তাহলে বিষয়টি কি হলো যে এই গোলীয় পরিবাহীর কাছাকাছি কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে যদি নিয়ে আসতে চাই তাহলে যে পরিমাণ কার্য করা হবে সেই কার্যটি আসলে 1/4πε0 কিউ বাই আর। কেন স্যার? এটাই তো পৃষ্ঠে বিভব, সেটাই তো আমরা সংজ্ঞা দিলাম। তাহলে কি হলো? তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে যে এই গোলীয় পরিবাহীর পৃষ্ঠে বিভব যা হবে এই গোলীয় পরিবাহীর অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভব তাই, সেটা প্রমাণ করা যায়। নিট এবং জেইইতে এই প্রশ্নটি এসেছিল। কি প্রশ্নটি ছিল? যে কিউ আধান আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলীয় পরিবাহীতে দেওয়া আছে, তাহলে সেই গোলীয় পরিবাহীর অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভব কত হবে? 1/4πε0 কিউ বাই আর। ইলেকট্রিক ফিল্ড কত হবে? ইলেকট্রিক ফিল্ড জিরো। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য এমসিকিউ পার্টে এই প্রশ্নটি আসতে পারে, দেখে নিও ভালোভাবে।